সকাল থেকে আবিরের পাত্তা নেই। কোথায় গেছে, কি কারণে গেছে তা কিছুই জানি না। আমার অবশ্য আজকে একবার সকালে দিগন্ত পত্রিকার অফিসে যাওয়ার কথা ছিল, কিন্তু নানা কারণে এদিক ওদিক করতে গিয়ে দেরি হয়ে গেল। হরিদা যতক্ষণে চায়ের কাপ নিয়ে আমার ঘরে এলো ততক্ষণে পুরোপুরি তৈরি। বললাম, হরিদা, এখন চা খাওয়ার সময় নেই, এখনই আমায় বেরিয়ে পড়তে হবে, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। কিন্তু সকাল সকাল উঠে আবির কোথায় গেল বলো তো? আমায় যদি বলে যেত তাহলে কি আর আমি তোমায় বলতাম না দাদাবাবু? কোথায় যে গেল এত সকাল সকাল তা আমি জানি না। আর যাওয়ার কারণটাই বা কি সেটাও তো বুঝলাম না। আমি ঘুম থেকে তখনও উঠিনি। আমায় ঘুম থেকে টেনে তুলে বলে গেল সে বাইরে যাচ্ছে দরজাটা বন্ধ করে দিতে। এবার আমি একটু অবাক হলাম। হাতের কাজটা প্রায় হয়ে এসেছিল। মুখ তুলে হরিদার দিকে তাকিয়ে বললাম, কি বলো? এই বাড়িতে তো সবার আগে তুমি ঘুম থেকে ওঠো। সে তোমাকে ঘুম থেকে তুলেছে মানে? ও অনেক সকালে উঠেছে, কিন্তু এত সকালে কেন? কেউ এসেছিল নাকি? জানি না, কেউ এসে থাকলে তো দরজা খোলার জন্য আমাকে বেরোতে হতো। আমি তো একতলায় ঘুমাই, তুমি তো জানোই। আমার কানকে ফাঁকি দিয়ে উপর তলা থেকে দাদা বাবু দরজা খুলে দেবে, এটা হতেই পারে না। আমারও সেটাই মনে হলো। আমাদের দুজনের চেয়ে হরিদার কান সবচেয়ে বেশি সজাগ। আর শুধু তাই নয়, হরিদা এমনভাবে ঘুমোয় যে চট করে কেউ ডাকলে উঠে যেতে পারবে। কিন্তু সেই হরিদাকে সকাল সকাল ঘুম থেকে ডেকে তুলে তারপর আবিরের বাইরে বেরিয়ে যাওয়ার ব্যাপারটা কেন জানি হজম করতে পারছিলাম না। কিন্তু আমার তাড়া ছিল, বেশি দেরি করা যেত না। তাই হরিদার আনা চায়ের কাপে পরপর কয়েকটা গরম চুমুক দিয়েই হরিদাকে একরকম আশ্বস্ত করে বেরিয়ে গেলাম। চিন্তা করো না, আশা করছি আমি আসার আগেই আবির ফিরে আসবে। যদি একান্ত সেটা না হয় তাহলে... ও নিয়ে আমি চিন্তা করছি না দাদাবাবু, আপনি কাজে যান। দাদাবাবু ফিরলে তারপর না হয় দেখা যাবে। এমনি এমনি তো আর দাদাবাবু এত সকালে বেরিয়ে পড়বে না। যে সকালে 8টার আগে ঘুম থেকে উঠতেই পারে না, সে এত সকালে বেরিয়ে পড়বে কেন? আমিও সেটাই ভাবছিলাম। তবে আবিরের মতিগতি ঠিক নেই। তখনই মনে হলো টেলিফোন আসেনি তো। এমনটাও তো হতে পারে রাতের দিকে কিংবা ভোরবেলায় টেলিফোনে কোনো খবর পেয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়েছে। কিন্তু এখন এসব ভেবে লাভ নেই। দিগন্ত পত্রিকার অফিসে যাওয়া দরকার, সেখানে ভীষণ কাজ রয়েছে। কাজ শেষ করে ফিরতে ফিরতে প্রায় দুপুর হয়ে গেল। দুপুরে একটা হোটেলে গিয়ে খেয়ে নিয়েছিলাম, তাই বাড়িতে এসে হরিদার হাতে রান্না খেতে হলো না। বললাম, হরিদা, দুপুরে খাবো না, খেয়ে এসেছি। আপাতত স্নান করে একটু ঘুমিয়ে নেব, বুঝলে? আবির এখনো ফেরেনি, তাই তো? না, তবে তার সাথে ছিল ওই পুলিশ বাবু, ছিল না? কি যেন নাম। মিস্টার রায়? কিন্তু হঠাৎ করে এই সময় এখানে এসে আবার বেরিয়ে পড়লো নাকি? বাড়িতে এসেই তো দাদা বাবু পুকুরে স্নান করতে চলে গেল। তারপরে দাদা বাবু আর ওই পুলিশ বাবু দুজনেই খেতে বসলো। খাওয়া দাওয়া করে ওরা আবার কোথায় বেরিয়ে পড়লো, বললো ফিরতে নাকি সন্ধে হয়ে যাবে। ব্যাপারটা তো আর সাধারণ বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না হরিদা। তুমি কিছু জানতে পারলে? আর তাছাড়া ওদের দেখে কি কিছু মনে হয়েছিল বলো তো? হরিদা আর কিছু বলতে পারল না। তাছাড়া বাইরে থেকে আসার জন্য শরীর এমনিতেই ক্লান্ত ছিল। আমি আর দেরি না করে স্নান সেরে ঘরে এসে বসতেই গোটা শরীর জুড়ে ঘুম নেমে এলো। যখন ঘুম ভাঙল তখন বেশ বুঝতে পারলাম আবির ঘরে বসে আবির এবং মিস্টার রায় কথা বলছে। তাড়াতাড়ি পোশাক বদলে চলে গেলাম। আমায় ঢুকতে দেখে আবির হেসে উঠে বলল, সকাল থেকে একবারও তোমার সাথে দেখা হয়নি মথুর। সকালে বেরিয়ে যাওয়ার সময় তুমি ঘুমোচ্ছ, দুপুরে যখন ফিরলাম তখন তুমি বাড়িতে নেই।
আবার এখন ফিরে দেখি তুমি আবার ঘুমোচ্ছ। আপনি বলুন তো মিস্টার রায়, যে মানুষ কখনোই সকাল 8টার আগে ঘুম থেকে ওঠে না, সে আজকে সকাল 6টার আগে বেরিয়ে গেল, আমি কি করে বুঝবো? তাছাড়া আজ তো আমার সংবাদপত্রের অফিসে যাওয়ার কথা ছিল, সে কথা তুমি ভালো করেই জানো। তাহলে এমনি এমনি কি আর অত সকালে আবির রায় বাইরে বেরিয়েছে? আসলে মধুবাবু, কি মানে একটা ব্যাপার ঘটে গেছে, আর সেটার জন্য তো সারাদিন আজ আমাদের নানান জায়গায় ছোটাছুটি করতে করতেই কেটে গেল। কিন্তু মানে এখনো তেমন কিছুই বুঝে উঠতে পারলাম না। একটা রহস্যের গন্ধ পেয়ে আমি চেয়ারে বসলাম। মিস্টার রায়ের মুখটা কেমন যেন থমথম করছে। আবিরের মুখে হাসি আছে বটে, তবে আমি জানি ওই হাসি মুখের আড়ালে মাথার ভেতর অনেক চিন্তা চলছে। বললাম, ব্যাপারটা কি বলুন তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। বলছি মথুরবাবু, একটু একটু অপেক্ষা করুন, বলছি। আচ্ছা আবিরবাবু, তাহলে এবার কি করা যাবে? প্রথমত অপেক্ষা করতে হবে পোস্টমর্টেম রিপোর্টের জন্য। জানতে হবে মৃত্যুটা কিভাবে হয়েছে। ওই টেবিলের উপর যে রক্তটা পাওয়া গেছে সেটা মৃতদেহের গলা থেকেই বেরিয়েছে। গলার ক্ষত চিহ্নটা বেশ গভীর, কিন্তু শরীরে যে বিষ পাওয়া গেছে সেটাও নেহাত কম নয়। একজন মানুষ বিষ দিয়ে খুন করে আবার সেই মানুষেরই গলা কেটে তাকে মারতে যাবে কেন, বিশেষ করে এমন একটা জায়গায়? সেটাই ভাবছি। হতে পারে যে বিষটা যে ভদ্রলোক খেয়েছেন সে ব্যাপারে নিশ্চিত ছিলেন না, আর তাই সুযোগ বুঝে দ্বিতীয় বা মানে তাকে, তাছাড়া আপনি তো বুঝতেই পারছেন জায়গাটা একটু ভেতরের দিকে, মানে যে টেবিলে উনি বসেছিলেন সেই টেবিলটা চট করে ঠিক দেখা যায় না। আমার কৌতূহল ক্রমেই বেড়ে চলেছে। কোন টেবিল, কিসের মৃতদেহ, ছুরি দিয়ে গলার নলি কাটা, সবকিছু মিলে যেন একটা জগা খিচুড়ি ব্যাপার মাথার মধ্যে বারবার দানা বেঁধে উঠছিল। বললাম, ব্যাপারটা কি, আমায় যদি একটু ভালো করে খুলে বলো তো বুঝতে পারি, না হলে বলো আমি এখান থেকে উঠে চলে যাচ্ছি। আরে মথুর, রাগ করছো কেন? আপনি বলুন তো, এই ব্যাপারে প্রথম থেকে তো আপনি সবকিছু দেখেছেন, তাই না? মিস্টার রায় বলতে শুরু করলেন। তার আগে অবশ্য আমাদের সামনে হরিদার হাতের গরম গরম চা চলে এসেছিল। তাতেই চুমুক দিতে দিতে ভদ্রলোক বলতে লাগলেন তার আশ্চর্য কথা। দেখুন, তোরণপাড়া এলাকাটা এমনিতে দিনের বেলা খুবই ভালো, কিন্তু রাতের বেলা খুব একটা ভালো নয়। বিশেষত তোরণপাড়ার বড় রাস্তার দিকে যে, মানে যেখানে বাজারটা রয়েছে আর কি, সেখান থেকে রাত 10টার পরে লোকজন আর একা একা হেঁটে যেতে সাহস পায় না। ওদিকে নাকি ছিনতাই হয়, এমনকি ছুরি দেখিয়ে লোকজনের কাছ থেকে সর্বস্ব কেড়ে নিয়ে গেছে, এমন কথাও শোনা যায়। তোরণপাড়া জায়গাটা একদম শেষের দিকে একটা ছোট হোটেল মতো রয়েছে, আর ঠিক সেইখানেই ঘটেছে আসল ব্যাপারটা। বুঝতেই পারছেন যে সে হোটেলে মদ্যপানের ব্যবস্থা রয়েছে। হোটেলটা অনেক রাত পর্যন্ত খোলা থাকে, মানে খোলা থাকে বললে ভুল হবে, আপাত দৃষ্টিতে সবকিছুই বন্ধ থাকে, তবে ভেতরের দিকে যাওয়ার আলাদা করে পথ আছে। ওই একমাত্র গোপন লোকেরা যারা সবসময় ওখানে যাওয়া আসা করে কিংবা চেনে, তারাই কিন্তু ওই পথে এবং রাতের বেলা সেখানে যাওয়ার সুযোগ পায়। এমন ভাবেই কাল রাতে সেখানে গিয়েছিলেন মৈনাক ঘোষাল নামে একজন ভদ্রলোক। এই ভদ্রলোক একসময় বিষের ব্যবসা করতেন, এখন সেসব বন্ধ করে দিয়েছে। শোনা যায় বর্তমানে 2 নম্বরই পথে ওই হেরোইনের ব্যবসা করেন। তবে এই ব্যাপারে পুলিশ এখনো পর্যন্ত তেমন কোনো সুরাহা করে উঠতে পারেনি। এটা পুলিশের অকর্মণ্যতাই বলুন বা মৈনাক ঘোষালের চতুর্বুদ্ধি বলুন, সে যাই হোক, এখন এই মৈনাক ঘোষালকে আজ শেষ রাতের দিকে ওই হোটেলের ভেতরের দিকে একটা ঘরের টেবিলের উপর মৃত অবস্থায় দেখতে পায় সেখানকার একজন ওই বেয়ারা টাইপের লোক আর কি। এরপর পুলিশে খবর দেওয়া হয়। তবে এত রাতে হোটেলে মদ্যপানের ব্যাপারে, মানে সবকিছু মিলিয়েই তো একটা বেআইনি ব্যবস্থা। বুঝলাম মিস্টার রায়, কিন্তু দেহের ব্যাপারটা কি হলো, মানে খুনটা হলো কিভাবে? খুনটা কিভাবে হলো সেটা এখনো পর্যন্ত বোঝা যায়নি। তবে ভিকটিমের শরীরে বিষ পাওয়া গেছে এবং তার গলার নলি কাটা ছিল। মাথাটা টেবিলের সামনের দিকে পড়েছিল, দুপাশে বোতল, গ্লাস সবকিছুই ছড়িয়েছিল।
যে বেয়ারা ছিল সে জানায় সেই লোকটা মাঝে মাঝেই রাতের দিকে ওখানে যেত। তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো ওই সময়েও হোটেলে কিন্তু আরো 3-4 জন লোক ছিল, আর আমাদের প্রাথমিক সন্দেহ এই 3-4 জনকেই। ওদের মধ্যেই কেউ একটা এই কাজটা করেছে। কিন্তু পোস্টমর্টম তো এখনো হয়নি, তাহলে বিষের ব্যাপারটা হট করে কি করে বাইরে এলো? ভদ্রলোকের ঠোঁট আর মুখের নিচে নীল হয়ে গেছিল। তাছাড়া শরীরে বিষ প্রবেশ করে কাজ শুরু করে দিলে ওই শরীরে যেমন কিছু পরিবর্তন দেখা যায়, সেগুলো মানে পুলিশের ডাক্তার সেটা দেখেই বলেছে। পোস্টমর্টম রিপোর্টে বিষ আসবেই, সে কথা সত্যি। আর তার জন্য ওই টেবিলে থাকা সমস্ত কিছুকে আমরা পরীক্ষার জন্য পাঠিয়ে দিয়েছি। কিন্তু আবির বাবু বলতে চাইছেন যে টেবিলে কোনো কিছু থেকে নাকি বিষ পাওয়া যাবে না। আমি আশ্চর্য হয়ে আবিরের দিকে তাকিয়ে বললাম, কেন বলতো এই ভদ্রলোকই থাকেন? তাহলে তো আর শুধু সেটা খাবে না, কোনো কিছুর সঙ্গে সব থেকে সহজ উপায় হলো তার সামনে থাকা বোতল কিংবা গ্লাসের পানীয়। সেক্ষেত্রে এইখানেই তো বিষ পাওয়ার কথা। আবির কোনো কথা বলল না, মৃদু হাসল। মিস্টার রায় বললেন, ওখানে মৈনা ঘোষাল ছাড়া বাকি যে 3 জন ছিলেন তারা সকলেই হয় কোনো ব্যবসায়ী, আর না হয় সমাজের বড় অথবা মাঝারি নাম। আজকের গোটা দিনটা এদের সঙ্গে আলাদা আলাদা ভাবে কথা বলতে গিয়েই তো কেটে গেল। তবে আমি কিন্তু কথা বলে কোনো কিছুই খুঁজে বার করতে পারিনি। আবিরবাবু যদি কিছু খুঁজে বার করতে পারেন তাহলে আমাদের একটু সাহায্য হবে। পোস্টমর্টম রিপোর্ট আসতে 2 দিন সময় লাগবে, অর্থাৎ কালকের দিনটা আমাদের হাতে আছে, তারপরের দিনটাও পেয়ে যেতে পারি। আশা করছি পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে এই মৈনাক ঘোষালের অপরাধীকে আমি খুঁজে বার করতে পারবো। আবিরের কথায় আমি আর মিস্টার রায় একবার মুখ চাওয়াচাই করলাম। তারপর বললাম, তার মানে তুমি বলতে চাইছো এই 2 দিনের মধ্যে তুমি অপরাধীকে খুঁজে বার করবে? কিন্তু সেটা যদি না হয়? না হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। দেখো, এই 3 জনের সঙ্গে কথা বলে কিন্তু একটা ব্যাপার আমি বুঝতে পেরেছিলাম, এরা 3 জনই ওই দিন কোনো না কোনো সময় ওই মৈনাক ঘোষালের কাছে, মানে ওই টেবিলটার কাছে গিয়েছিল। জায়গাটা তুমি না দেখলে বুঝতে পারবে না। ভেতরের দিকের ওই জায়গাটা 4 থেকে 5 জনের জন্যই তৈরি করা। পুলিশের ডাকে যখন আমরা সেখানে যাই তখন কিন্তু একটা ব্যাপার, না 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 না, কোথাও একটা গন্ডগোল হচ্ছে মিস্টার রায়। আবির শেষের কথাগুলো একটু চিন্তামগ্ন ভাবেই বলল, কি ভাবছো বলো তো তখন থেকে? না মানে কিসের ব্যাপারে ভাবছো সেটা আলাদা, কিন্তু যেন অন্য কিছু একটা ভেবে চলেছো তুমি। আচ্ছা আবির, তুমি কি কাউকে সন্দেহ করছো? সন্দেহ তো ওইখানে থাকা মৈনাক ঘোষাল ছাড়া বাকি সকলের ওপরই। অবশ্য ওই হোটেলে সেই সময় কাউন্টারের কাছে থাকা লোকটি, 2 জন বেয়ারা, রান্নার লোক, সকলকেই সন্দেহের তালিকায় রাখা যায়। কিন্তু যে বেয়ারা ওই ঘরে ঢুকেছিল সে ছাড়া বাকিদের কাছে কাজটা করার সুযোগ কম ছিল। একটা লোককে খুন করার পেছনে সব থেকে বড় যে ব্যাপারটা থাকে সেইটা হলো মোটিভ। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে মোটিভটা কি? বুঝতে পারছি না। তোমরাই তো সবার সঙ্গে কথা বলেছো, তাছাড়া জায়গাটাও তো এখনো দেখা হয়নি আমার, তাই কি বলবো বলো? আপনার কি মনে হচ্ছে খুনটা কেন হলো মিস্টার রায়? আমি তো একটা দিশা দেখতে পাচ্ছি। মৈনাক ঘোষাল ব্যবসাপত্র ছেড়েছে অনেকদিন আগে, এখন সে ওই কোকেনের ব্যবসা নিয়ে লেগেছে। যদিও ব্যাপারটা সত্যি কিনা জানি না, ওই একটা কানাঘুষো আছে আর কি। আর তাই ওই ব্যাপারটাকে আমি লক্ষ্য করতে চাইছি। হয়তো তার কোনো প্রতিপক্ষ যারা কোকেনের ব্যবসা করে তারাই তাকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে। এই কথা শুনেও কিন্তু আবিরের মুখে কোনো অভিব্যক্তি লক্ষ্য করলাম না। ধীরে ধীরে অন্ধকার নামতে শুরু করলো। মিস্টার রায় নিজের চেয়ার ছেড়ে উঠে বললেন, মানে আমি এবার তাহলে বেরিয়ে পড়ি, বুঝলেন? আবিরবাবু, আপনি দেখুন কিছু জানতে পারেন কিনা। পোস্টমর্টেম রিপোর্ট 2 দিনের মধ্যে আসবে বলে মনে হয় না, পরশু দিন হয়ে যাবে আস্তে আস্তে। কাল সারাটা দিন আপনাকে আমি বিরক্ত করবো না, অন্য একটা কাজে আমায় যেতে হবে। তবে মনে রাখবেন, ব্যাপারটা যেমন গুরুত্বপূর্ণ তেমনি কিন্তু কনফিডেন্সিয়াল। মানে এমন একটা ব্যাপার, মানে চট করে বাইরে আসার তো কাজের কথা নয়।
ঘোষাল বাড়ির লোকজনের সঙ্গে তো কথাই বলা হলো না। সবকিছুই তো আর আজকে হবে না মিস্টার রায়, ওটা কাল আমি আর মথুর মিলে দেখে নেব। কি মথুর, তোমার আবার ওই দিগন্ত সংবাদপত্রের অফিসে যাওয়ার দরকার নেই তো? যদি থাকে তাহলে আমি একাই যেতে পারি, অসুবিধা নেই। কথাটা হাসতে হাসতে বলল আবির, কারণ সে জানে এই কেসে একবার ঢোকার সুযোগ পেলে সেখান থেকে আমি চট করে বেরিয়ে আসতে পারবো না। তাছাড়া রবিবারের পাতায় আবিরের সমাধান করা কেসের ব্যাপারটা ফলাও করে লেখার ক্রেডিট আমি সহজে ছাড়তে রাজি নই। সেদিন আর তেমন কিছু হলো না। খাওয়া দাওয়ার পর টুকিটাকি কথা বলতে বলতে আমরা একসময় শুয়ে পড়লাম। পরদিন সকালে মৈনাক ঘোষালের বাড়ি যাওয়ার কথা, তবে তার বদলে আমরা প্রথমে গিয়ে পৌঁছলাম দোলনপাড়ার কাছে সেই হোটেলটায়। এমনিতে ভাতের হোটেল বাবু, তবে রাতের দিকে বুঝতেই পারছেন। তবে সবার জন্য নয়, মাঝে মাঝে সন্ধ্যের দিকে যে পয়সাওয়ালারা আসে তাদের জন্য। আমি তো 2 বছর হলো এখানে কাজ করছি। আর যে ম্যানেজার এখানে বসে আছে, এই ম্যানেজার কি রাতের বেলায় থাকে? না বাবু, আমাদের হোটেলের লোকও রাতে কমে যায়। আমি ছাড়া আর 2 জন থাকি, রান্নার একজন লোক আর আমার মতো একজন বেয়ারা থাকে। ম্যানেজার যখন চলে যায় তখন অন্যজন আসে, সে হলো এই হোটেলের মালিকের ভাই। আর রাত 10টা বাজলে সব বন্ধ হয়ে যায়, সামনের ঝাঁপ পড়ে যায়। তখন বাইরে থেকে দেখে মনে হবে হোটেল বন্ধ, কিন্তু ভেতরের দিকে যে রাস্তায় আপনি কাল এসেছিলেন সেটা খোলা থাকে। তোমার নামটা কি যেন বলেছিলে? রতন। বাবু জানেন, তবুও বলছি, আমি কিন্তু কিছু করিনি। আপনারা পুলিশের লোক হলেও আপনাদের কাছে মিথ্যে বলবো না। আমি ওই বাবুর কোনো ক্ষতি করিনি, শুধু কয়েকবার ওই বাবুকে খাবার দিতে গেছিলাম। কাল তো তুমি আমাদের গোটা ঘটনাটা বলেছিলে, আজ আরেকবার বলো তো। আমার বন্ধু মথুর তোমার কাছে শুনবে। মথুর কিন্তু খবরের কাগজের লোক, বুঝেছো? ভুল বললে কিংবা একটু এদিক ওদিক হলে মুশকিল। একবার খবরের কাগজে ব্যাপারটা বেরিয়ে গেলে কি হবে ভাবো তো। আমরা হোটেলে পৌঁছে দেখলাম একপাশে লোকজন খাবার খাচ্ছে, অন্য পাশে ভিড়। তারই মাঝে হোটেলের ম্যানেজারকে বলে, মানে কাউন্টারে যে ছিল তাকে বলে ওই বেয়ারাকে আমরা এক পাশে আনি। বেয়ারাই হলো সমস্ত কিছুর সাক্ষী। সেই যেমন প্রথম মৃতদেহ দেখেছিল, তেমন ওই আবির এবং বাকিদের সমস্ত কিছু বলেছিল। রাতের বেলা সামনের দোকানটা বন্ধ হয়ে গেলে পেছনের দরজা খুলে যায়। যারা মাঝে মাঝে আসে তারাই এখানে আসে। ওই বাবুর সঙ্গে আরো কয়েকজন এসেছিল। পেছনের দিকে আপনি দেখছেন 5টার মতো ছোট বড় ঘর রয়েছে। ঠিক ঘর নয়, ওগুলো কেবিন, আর সামনের পর্দা ঢাকা থাকে। তবে ম্যানেজার যেখানে বসে কিংবা আমরা যেখানে থাকি সেখান থেকে সোজাসুজি জায়গাটা দেখা যায় না। ছোট্ট একটা গলির মতো, এগিয়ে গিয়ে তারপরে ওই দিকে ঢোকা যায়। ওই বাবু এসেছিল মাঝরাতের দিকে, ততক্ষণে আরো 2 জনে এসেছিল। বাবু আসার পরে যেন আরো 2 জন এলো। আরো 2 জন মানে ওই বাবুকে নিয়ে মোট 5 জন, তাই তো? তার মানে 5টা কেবিন ভরা ছিল। যেমন তো মনে হয় 5টা কেবিন ভরা হয়ে গেলে বাইরের দরজা বন্ধ হয়ে যেত, মানে ওই দরজা তখন খুলবে না। কেউ বাইরে গেলে অবশ্য ভেতর থেকে যেতে পারতো। বাবুকে তো আমি খাবার দিচ্ছিলাম। বাবু ডিম ভাজা খেতে বড্ড ভালোবাসতো। রান্নাঘরে যে বসেছিল তাকে মাঝে মাঝে বাবুর জন্য ডিম ভাজা বানাতে হচ্ছিল। বাবুকে সেই ডিম ভাজা দিয়ে আমি এসেছিলাম। তারপর অনেকক্ষণ হয়ে গেল, আমরা 2 জন লোক পাল্টাপাল্টি করে ওর কাছে যাচ্ছিলাম। মাঝে মাঝে যে রান্না করেছিল সে ওখানে যাচ্ছিল রান্নার ব্যাপারে কোনো কথা বলতে। ম্যানেজার তখন কাউন্টারে বসে কিসের জন্য হিসাব দেখছিল। অনেকক্ষণ হয়ে গেছিল। একবার বাবুর কিছু লাগবে নাকি দেখার জন্য সেখানে গিয়ে দেখি বাবু মুখ থুবড়ে পড়ে আছে। ভাবলাম হয়তো বেশি নেশা হয়ে গেছে, তাই ডাকবো বলে তার গায়ে হাত দেওয়ার জন্য সামনে যেতেই দেখি টেবিল থেকে রক্ত গড়িয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেলাম। মাঝে মাঝে অনেকেই নেশা করে এমন করে থাকে, তাতেই আমার ভয় হলো। চিৎকার করে ডাকতেই আমার সঙ্গে যে ছিল সে ম্যানেজার সহ সকলে ছুটে এলো। তারপরেই তো পুলিশে খবর দেওয়া হলো। এখনো ওই কথা মনে পড়লে আমার ভয় হয় বাবু। কিন্তু তুমি যে বলেছিলে 4 জন ছিল, তাহলে আরেকজন কোথা থেকে এলো? আমরা যখন এখানে এসেছিলাম তখন মৈনাক ঘোষালকে নিয়ে 4 জন ছিল। তাহলে আরেকজন কখন বেরিয়ে গেছিল বলো তো?
সে কথা তো আমি বলতে পারবো না বাবু, তবে বুঝতেই পারছেন এই হুল্লোড়ের মধ্যে যদি কেউ যায় তাহলে তো বুঝতেও পারবো না। তবে ম্যানেজার হয়তো বলতে পারে, খাতায় তো লেখা থাকে যে কত টাকা দিয়েছে। কালকে ম্যানেজারের সাথে কথা বলা হয়নি সেইভাবে। বাকিদের সাথে কথা বলে তাদের বাড়ি পর্যন্ত যাওয়া হয়, কিন্তু ম্যানেজার 5 নম্বর লোকটার কথা বললো না কেন? তাহলে কি কোনো ব্যাপার আছে? ম্যানেজারকে তখন পাওয়া সম্ভব নয়। রাতে যে ম্যানেজার থাকে সে হলো মালিকের ভাই। বর্তমান ম্যানেজারের কাছ থেকে মালিকের আসল ঠিকানা জোগাড় করা হলো। সেই মতো আমরা সেখানে যাব বলে পথে নামলাম। ম্যানেজার অর্থাৎ মালিকের ভাই ওই 5 নম্বর লোকটার কথা আমাদের কাছ থেকে লুকিয়ে গেল কেন? কিন্তু তুমি তো বলেছো তোমরা যখন এখানে এসেছো তখন ওই মৈনাক ঘোষালকে নিয়ে 4 জন ছিল, তাহলে 5 নম্বর লোকটি কোথায় গেল? আমার মনে হয় ভয়তে সে আগেই ওখান থেকে চলে গেছে। তার জন্য তোমরাও যেমন তাকে দেখতে পাওনি, তেমন ওই বেয়ারা তাকে দেখলেও সেই ব্যাপারে সে কিছুই বুঝতে পারেনি। আমার কিন্তু ব্যাপারটা এত সহজ বলে মনে হচ্ছে না। তাহলে কি পঞ্চম লোকটিকে মৈনাক ঘোষালের মৃত্যুর জন্য সন্দেহ করা যায়? হতেই পারে তার কাছে কোনো অস্ত্র ছিল, সেই ফোনটা করেছে এবং তারপরে না 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 মথুর, ব্যাপারটা হয়তো বেশি ভাবা হয়ে যাচ্ছে। মালিকের ওই ভাইয়ের সঙ্গে একবার কথা বলা দরকার। ম্যানেজারের নাম কৌশিক লাহিড়ী। তিনি বললেন, দেখুন আবিরম, গোটা ব্যাপারটাই আমি শুনেছি। মৈনাক ঘোষালকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম না। ওই সময়ের সমস্ত কিছুই আমার ভাই দেখাশোনা করত। যদি কিছু হয়ে থাকে এসব কিছুর মধ্যে আমার ভাইয়ের হাত আছে বলে আমার মনে হয় না। কিন্তু ওই হোটেলে রাতের দিকে আপনার ভাই থাকে কেন? আপনি থাকেন না? হোটেল ছাড়াও আমার অন্য ব্যবসা আছে, সেগুলো দেখাশোনা করতে হয় আমায়। তাই রাতের দিকে ভাই ওখানে থাকে, দিনের বেলা অন্য একজন ম্যানেজার থাকেন। দেখুন কৌশিকবাবু, আমি পরিষ্কারভাবে আপনাকে একটা কথা বলতে চাই। সেদিন ওই হোটেলের মধ্যে যারা ছিল, মৈনাক ঘোষালের মৃত্যুর পেছনে তাদের মধ্যেই কারোর হাত রয়েছে, সেই ব্যাপারে আমি নিশ্চিত। সে কে সেটাই আমাকে এখন খুঁজে বার করতে হবে, কিন্তু বেশি সময় তাতে লাগবে না। গোটা ব্যাপারটা বাইরে এলে এমনিতেই আমার হোটেলের বদনাম হবে, সেটা আমি কখনোই চাই না। তাছাড়া আপনি যা করতে চাইছেন করুন, আমার পুরো সমর্থন আছে। অপরাধী যেই হোক না কেন তাকে খুঁজে বের করার জন্য আমি আপনাকে সব রকম সাহায্য করতে পারি আবির্বাবু। আপনি আমার কাছে অচেনা নন। কৌশিকবাবু কথা বলতে বলতে বারবার এদিক ওদিক তাকাচ্ছেন দেখে আবির আমায় দরজার কাছটায় গিয়ে দাঁড়াতে বলল, যাতে বাইরে থেকে কেউ এলেই যেন আমি সঙ্গে সঙ্গে ভেতরে একটা খবর দিই। আসলে এই বাড়িতে কাজের লোক ছাড়াও আরো টুকিটাকি যারা রয়েছে তাদের কাউকে হয়তো কৌশিকবাবু বিশ্বাস করতে পারছেন না। আবিরের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পর আমরা যখন কৌশিকবাবুর বাড়ি থেকে বেরিয়ে এলাম তখন আবিরকে বললাম, কি হলো বলতো? কৌশিকবাবু কি এমন কিছু বলল যেটা অন্য কেউ শুনে ফেললে সমস্যা হতে পারে? আকাশের অবস্থা আজ বেশ ভালোই। চলো তো একবার ওই পঞ্চম ব্যক্তির কাছ থেকে ঘুরে আসি, আর বেশি দেরি করা ঠিক হবে বলে মনে হচ্ছে না। আমি অবাক হয়ে গেলাম, পঞ্চম ব্যক্তির কথা আবির জানলো কখন? আর যদি জেনেই থাকে তবে সেটাই বা কার কাছ থেকে জানলো? তারপরেই মনে পড়ল হোটেল থেকে বেরিয়ে আসার সময় কি একটা মনে পড়তেই একবার ফিরে গিয়েছিল। আবির যে কি করে না করে সে ব্যাপারে কোনো কিছুই ভালো করে বোঝা যায় না। আমি আবিরের সঙ্গে এগোতে লাগলাম। আমরা সেখান থেকে প্রথমে ঘোড়ার গাড়িতে করে গেলাম, তারপর খানিকটা পায়ে হেঁটে আরেক জায়গায়। সেখানে একটা বাড়ির কাছে গিয়ে আবির দরজার সামনে ধাক্কা দিল। তখন বিকেল নামতে শুরু করেছে। আমি বললাম, এটাই যে সেই পঞ্চম ব্যক্তির বাড়ি, তুমি এতটা নিশ্চিত হলে কি করে? তাছাড়া তার সঙ্গে তো তোমার এর আগে দেখা হয়নি। তাহলে? তাতে অসুবিধা হবে বলে মনে হয় না, তুমি দেখোই না। একটু পরেই ঘরের দরজা খুলে একটা মুখ বাইরে উকি দিল। তার বয়স বছর 30-35 কিংবা তার একটু বেশি হবে বলেই মনে হলো। ভদ্রলোক বললেন, কাকে চাই? আমি হোটেল থেকে আসছি,
আমায় পাঠিয়েছেন কৌশিকবাবুর ভাই সদাশিববাবু। দেখুন, যদি আপনাকে আমার কাছে টাকার জন্য পাঠিয়ে থাকে, তাহলে আমি পরিষ্কার বলে দিচ্ছি আমার কাছে কিন্তু কোনো টাকা নেই। কিন্তু সদাশিববাবু তো টাকার জন্যই আমাকে পাঠিয়েছেন। কিন্তু আর কত? তোমাদের জন্য আমায় আর কত কাজ করতে হবে? অনেক করেছি, আর পারছি না। এরপরে যদি কোনো পুলিশের ঝামেলায় জড়িয়ে পড়ি, তাহলে তোমরা বুঝতে পারছো না কি হতে পারে। এদিকে আবির আর আমি তো লোকটার কথা শুনে অবাক হয়ে গেলাম। লোকটা একবার এদিক ওদিক দেখে নিয়ে আবিরের হাত ধরে তাকে ভেতরে ঢুকিয়ে নিল। আমিও তার পেছন পেছন গেলাম। দরজা বন্ধ করে ভদ্রলোক বললেন, দেখুন, আপনারা আমায় ছেড়ে দিন। আমি জানি আমি ভুল করেছি, আর সেই ভুলের প্রায়শ্চিত্তর জন্য আমায় অনেক কিছু করতে হয়েছে। কিন্তু আমি আর পারছি না, আমি। ভদ্রলোক যেন কান্নায় ভেঙে পড়লেন। আবির বলল, ঠিক আছে, আমি তাহলে ফিরে গিয়ে সদাশিববাবুকে সমস্ত কথা বলছি, আর তারপর তিনি যা ভালো বুঝবেন তাই সিদ্ধান্ত নেবেন। এই কথায় ভদ্রলোক যেন চমকে উঠলেন। তারপর বললেন, আমার কাছে এখন টাকা নেই, আর টাকা থাকবে কি করে বলুন তো? আমি রাতের বেলায় যাব। রাতের বেলায় আমি তার সঙ্গে দেখা করে তাকে যা বলার বলবো। এখন আপনারা। এই লোকটির নাম বিমল দত্ত। তার বাড়িতে যে একটা নাটক হয়ে গেল, এ ব্যাপারে কিন্তু একটাও কথা আমি কিংবা আবির তখন বললাম না। পথে বেরিয়ে আসতে দেখি আবিরের মুখটা কেমন গম্ভীর। আমি বললাম, ব্যাপারটা কি বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে, তুমি এই লোকটার সঙ্গে এমনভাবে কথা বললে, আর লোকটাকে দেখে মনে হলো সদাশিববাবুর ওপরে কোনো একটা ভয় তার মনে সবসময়ের জন্য রয়েছে। ধুর, ভেবেছিলাম গোটা ব্যাপারটা হয়তো সহজ হয়ে যাবে, তার বদলে আরো কঠিন হয়ে গেল। আমাদের সন্দেহের তালিকায় এখন আরো একজন বাড়লো মথুর। আমরা সেদিন বাড়ি ফিরে এলাম। আমি কিন্তু কিছুই বুঝতে পারছিলাম না। বাকি চারজনের নাম ঠিকানা কোনো কিছুই আমি জানি না। তাদের সঙ্গে আসলেই আবিরের কি কথা হয়েছে তাও আমি জানি না। শুধুমাত্র এই বিমল দত্তের ব্যাপার আর কৌশিকবাবুর ব্যাপারটা আমি জানি। কিন্তু এইটুকু নিয়ে মৈনাক ঘোষালের মৃত্যুর রহস্য সমাধান করা যাবে না, তা আমি ভালো করেই জানি। তবে অপরাধী এই 5 জন এবং হোটেলে থাকা 4 জনের মধ্যেই রয়েছে, এই কথাও বেশ ভালোই বুঝতে পারছি। সেদিন রাতের বেলা খাওয়ার টেবিলে বসে আবিরকে সেই কথা মনে করিয়ে দিয়ে বললাম, আচ্ছা, সবাইকে একসাথে জেরা করে ওই ব্যাপারে কিছু খোঁজ বার করা যেতে পারে না? আর ওইখানে যখন মৃতদেহের সঙ্গে মার্ডার ওয়েপন কিংবা বিষ কিভাবে দেওয়া হয়েছে তার ব্যাপারে কোনো কিছু জানা যায়নি, তাহলে তুমি অপরাধীকে বার করবে কি করে? পোস্টমর্টেম রিপোর্ট বের হতে এখনো কালকের দিনটা সময় আছে। কালকে সন্ধ্যের আগে সেটা আমরা হাতে পাবো না। তার আগে মৈনাক ঘোষালের অপরাধীকে আমাকে খুঁজে বার করতেই হবে। আমার একটা কথা বলো তো, এই কৌশিকবাবুকে তোমার ঠিক কেমন লোক বলে মনে হলো? ভদ্রলোক ব্যবসায়ী মানুষ, তাছাড়া তিনি সব ব্যাপারে থাকেন বলে মনে হয় না। মানে হোটেলের ব্যাপারটা তার কাছে একরকম ছোটখাটো ব্যাপার বলেই তো মনে হলো। আর তিনি এমন কোনো ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছেন যেটা এসব হোটেল টোটেলের এইসব ব্যাপারের থেকে অনেক বড়। বাকি 4 জনের সঙ্গে আমি কথা বলেছি, তারা ব্যবসায়ী হলেও এই সমস্ত ব্যাপারের সঙ্গে তাদের খুব একটা বড় যোগাযোগ কিন্তু নেই। মানে ওই মৈনাক ঘোষালের কোকেনের ব্যবসার কথা বলছি। হোটেলে তারা আসে নিয়মিত মদ্যপান করার জন্য এবং সেসব করেই চলে যায়। তাদের ব্যাপারে খোঁজ নিয়েও দেখা গেছে ব্যবসাপত্র ছাড়া তাদের নামে আর কোনো আইনি জটিলতার ব্যাপার নেই। শুধু এই মৈনাক ঘোষালকে বেশ কয়েকবার পুলিশ এই কোকেন চক্রের সঙ্গে গ্রেপ্তার করেছে, কিন্তু ধরে রাখতে পারেনি। বুঝতেই পারছো, এই সমস্ত লোকেদের নানা রকম কন্ট্যাক্ট থাকে। তাহলে লোকটাকে মারলো কে? আর মারার মোটিভটাই বা কি? কোকেনের ব্যবসা নাকি অন্য কিছু? বিষ দেওয়া আর গলার নলি কাটা দুটো কাজ কি একজনই করেছে, নাকি আলাদা আলাদা লোকেরা? আমার কিন্তু মনে হয়
দুটো কাজ একজনের নয়, আলাদা আলাদা লোকের, অর্থাৎ একই সময়ে একই জায়গায় মৈনাক ঘোষালকে মারার জন্য দুজন টার্গেট করেছিল। কিন্তু কেন? কোকেনের ব্যবসার আধিপত্য নাকি কোনো ব্যক্তিগত শত্রুতা? কিন্তু ওইখানেই কেন? আরো তো জায়গা আছে। শেষের কথাটা যেন বারবার প্রতিধ্বনিত হতে লাগলো আমার মাথার মধ্যে। খাওয়া দাওয়া সেরে আমরা যে যার ঘরে ঘুমোতে চলে গেলাম, কিন্তু মৈনাক ঘোষালের ব্যাপারটা মাথা থেকে বেরোলো না। পরদিন সন্ধ্যার দিকে মিস্টার রায়ের পোস্টমর্টম রিপোর্ট নিয়ে আসার কথা। অবশ্য টেলিফোনেই সবটা বলতে পারতেন, কিন্তু মিস্টার রায় এসব ব্যাপারে সামনাসামনি এসেই বসেন। আমিও সেটাই জানি। সকালে আবিরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হরিদাকে বলতেই সে বলল, কি করে জানবো বলো তো? দাদা বাবু আজকেও সকালবেলায় উঠে কোথাও যেন বেরিয়ে গেল। আমি কি করব? আজকে যে শেষ দিন, আর আজকেই তো পোস্টমর্টম রিপোর্ট আসার কথা। আবির বলেছে যেভাবেই হোক পোস্টমর্টম রিপোর্ট আসার আগে মৈনাক ঘোষালের খুনিকে খুঁজে বার করবে। আমি মনে মনে সেটাই ভাবছিলাম। একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, আবির একা একাই যখন সবকিছু করবে বলে ঠিক করে ফেলেছে, তখন আর তাকে ঘাটিয়ে লাভ নেই। তুমি আমার জন্য এক কাপ গরম চা করে নিয়ে এসো তো, তারপর বাবুমশাই ফিরলে তার সঙ্গে কথা বলে দেখা যাবে। আবির যখন ফিরে এলো তখন প্রায় দুপুর পেরিয়ে বিকেল হয়েছে। তবে তার চোখ মুখের অবস্থা থেকে আমি বুঝতে পারলাম কেল্লা ফতে। এমন কিছু একটা সে খুঁজে বার করেছে যেটা দিয়ে আসলেই এই কেসের সমাধান কিংবা খুনি দুজনকেই খুঁজে বার করা যেতে পারে। বললাম, কি ব্যাপার বলো তো তোমার? মুখ দেখে তো মনে হচ্ছে অপরাধী কে তা তুমি খুঁজে বার করতে পেরেছো। আর যদি সেটাই হয় তাহলে অপরাধী কে? কে মৈনাক ঘোষালকে মারলো? সব কিছুই প্রায় সমাধান হয়ে গিয়েছে মতো, শুধু পোস্টমর্টেম রিপোর্টটা আসুক। রিপোর্টটা আমি দেখতে চাইছি কারণ রিপোর্টে একটা ব্যাপার আমার জানা প্রয়োজন। যখন মৈনাক ঘোষাল মারা যায় তার শরীরে বিষ প্রবেশ করেছিল তার একটু আগেই। মানে মনে করো মৈনাক ঘোষাল বিষ খেয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তার গলার নলিটা কেউ কেটে দুভাগ করে দিয়েছে। এমনই একটা ব্যাপার হওয়ার সম্ভাবনাই বেশি। সেটা তো স্বাভাবিক নাকি? মানে মৃত মানুষ তো আর বিষ খেতে পারবে না, তাকে মৃত্যুর আগেই সেটা খেতে হবে। আমার কথাটা তুমি ভালো করে বুঝতে পারলে না। আমি বলতে চাইছি ঠিক যেই মুহূর্তে তার শরীরে বিষ গিয়েছিল সেই মুহূর্তেই তার মৃত্যু হয়েছে, অর্থাৎ তার শরীরে বিষ কাজ করেছে তার মৃত্যুর পরে। তবে বিষ কিন্তু কখনোই মদের গ্লাস বা বোতল এই দুয়ের মধ্যে ছিল না। তাহলে কোথায় ছিল? আবির আমার কথায় অদ্ভুতভাবে হেসে আমার দিকে তাকিয়ে বলল, অপেক্ষা করো, না হলে তোমায় বলা কথাগুলো আরো একবার মিস্টার রায়কে বলতে হবে। তার থেকে একেবারে সবার সামনেই সব কথা বলা দরকার। কিন্তু পোস্টমর্টেম রিপোর্টটা না আসা পর্যন্ত আমি কোনো কিছুই করতে চাইছি না, বুঝলে? আমি অবাক হয়ে গেলাম। আবির তার মানে এরই মধ্যে কেসের সমাধান করে ফেলেছে। কিন্তু কে? তাহলে কি কৌশিক বাবু, নাকি তার ভাই সদাশিব বাবু, নাকি ওই লোকটি মানে বিমল দত্ত? যেভাবে কথা বলছিল তাতে তো মনে হয় তাকে দিয়েই সদাশিব বাবু কাজটা করিয়েছেন। কিন্তু তার মোটিভ কি? কোকেন তো তার মোটিভ হতে পারে না। তাহলে ব্যক্তিগত কোনো শত্রুতা নাকি অন্য কিছু? কিন্তু সন্ধ্যের আগে এ বিষয়ে আবিরের মুখ থেকে আর একটাও কথা জানতে পারলাম না। সন্ধ্যার একটু আগে আগেই মিস্টার রায় যখন এলেন তখন সবার মুখ চিন্তিত এবং দুটো চোখে যেন অপরিসীম কৌতূহল ভরা। তিনি বললেন, পোস্টমর্টেম রিপোর্ট অদ্ভুত কথা বলছে আবিরবাবু। বিষয়টা এইরকম যে বিষটা মৈনাক ঘোষালের শরীরে যাওয়ার বেশ কিছুক্ষণ পরে কাজ করার কথা। মানে বিষ খাওয়ার অন্তত মিনিট 3 পর থেকে তার কাজ শুরু হওয়ার কথা। এবং এই বিষটা এমনই যে আগে কাজ শুরু হলে সকলে তা বুঝতে পারত। তাছাড়া অ্যালকোহলের সঙ্গে বিষ খেলে সম্ভাবনা থাকে বমি হয়ে সেটা বেরিয়ে আসা। কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা হয়েছে বিষ শরীরে ঠিক যখন যায় তারপরে তাকে হত্যা করা হয়। অর্থাৎ বিষ যখন তার শরীরে কাজ করে
তখন তার শরীর এমনিতেই মৃত। ঠিক এই কথাটাই তো আবির আমায় বলেছিল পোস্টমর্টম রিপোর্ট আসার আগেই। তাই নাকি? কিন্তু আপনি কি করে বুঝতে পারলেন আবিরবাবু? আপনার কথায় যখন আমি যাই তখন কিন্তু মৃতদেহ টেবিলের ওপরে ছিল। টেবিলের ওপর মৃতদেহ পড়ে থাকার ধরন এবং তার সঙ্গে শরীরে বিষের লক্ষণ দেখেই ব্যাপারটা আমার মনে হয়েছিল। কারণ বিষ যদি কাজ করতে শুরু করে দেয় সে সময় তাকে এমনভাবে হত্যা করতে গেলে আশেপাশের কেউ না কেউ ঠিক বুঝতে পারবে। আর দ্বিতীয় ব্যাপার হলো, বিষক্রিয়ায় কেউ যদি মারা পড়ছে বলে এতটাই বুঝতে পারে তাহলে সেটাকে আলাদা করে খুন করতে যাবে কেন? অর্থাৎ অপরাধী দুইজন, একজন তাকে বিষ দিয়েছিল আর অন্যজন ধারালো কিছু দিয়ে তার গলার নলি কেটে তাকে হত্যা করেছিল। পোস্টমর্টেম রিপোর্ট কিন্তু আরো কিছু বলছে। মৈনাক ঘোষালের নলি কাটা হয় যেটা দিয়ে, সেটা ধারালো কোনো ছুরি কিংবা ওই জাতীয় কিছু হতে পারে। তবে ছুরি হওয়ার সম্ভাবনাটাই বেশি। তাহলে তো গোটা ব্যাপারটা সমাধান হয়েই গেল। দেখুন, আমি আপনাকে বলছি, সেদিন ওই হোটেলে পেছনের দরজা দিয়ে ঢুকেছিলেন মোট 5 জন। এদিকে হোটেলের ভেতরে ছিলেন আরো 4 জন, কৌশিকবাবুর ভাই সদাশিববাবু, তার 2 জন বেয়ারা আর একজন রান্নার লোক। যে রান্নার লোকটি সেই রাতে ওখানে ছিল সেই রান্নার লোকটাকে কিন্তু আমরা খুঁজে পাইনি। বাকি 2 জন বেয়ারা পরদিন সকালে আমাদের সঙ্গে এসেছে, কথা বলেছে। তবে রান্নার লোকটি সেদিন ভোরবেলা আমাদের সঙ্গে কথা বললেও তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পালিয়ে গিয়ে সে নিজেই নিজের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। আপনি পুলিশকে বলে দিন তাকে খুঁজতে। তাকে খুঁজে পাওয়া গেলে মৈনাক ঘোষালের গলার নলি কেটে হত্যা করার অপরাধে তাকে গ্রেপ্তার করা যাবে। তার যথেষ্ট অ্যালিবাই আর কারণ দুটোই রয়েছে। এই দাঁড়াও, আমরা যেদিন ওখানে গেলাম সেদিনই তো রান্নার লোক ছিল একটা। তাহলে সে কি অন্য কেউ? অন্য কেউ। তাছাড়া দিনের বেলায় রান্নার জন্য বেশ কয়েকজন লোক থাকতো, রাতে থাকতো মাত্র একজন, ওই একজনই। ম্যানেজারের খাতা থেকে এবং সদাশিববাবুর সঙ্গে পরে কথা বলে জানা গিয়েছে যে লোকটি সেদিন রাতে রান্নার জন্য সেখানে গিয়েছিল সে কিন্তু আগে তাদের দোকানে কাজ করত। সেদিন রাতে থাকা লোকটি না আসার জন্য তাকে সেখানে আসতে হয়েছিল। অর্থাৎ গোটা ব্যাপারটাই সে পরিকল্পনা করেই এসেছিল। হ্যাঁ, মৈনাক ঘোষালের মতো একজনকে সে খুন করতে যাবে কেন? আর যখন খুন করলে তখন তাকে কেউ দেখতে পেল না? একটা ব্যাপার হয়তো তোমরা সবাই ভুলে যাচ্ছ, ওই হোটেলের পেছনের দিকের ঘরগুলোর গঠন। পেছনের টেবিলটা কেবিনের একেবারে শেষের দিকে, তার এক পাশ থেকে লম্বা একটা রাস্তা এসেছে একটা রান্নাঘরের দিকে, অন্যদিকের রাস্তাটা সোজা এসে পড়েছে বাইরের দিকটায়, অর্থাৎ যেখানে কাউন্টারের কাছে সদাশিববাবু এবং 2 জন বেয়ারা থাকে। অতএব রান্নাঘর থেকে কেউ যদি ভেতরের দিকে যায় তাহলে একমাত্র ওই 5টা কেবিনের মধ্যে থাকা লোকেদেরই দেখার কথা। এইবার 5 জন মদ্যপ লোক, মানুষ গেল নাকি এলো সেসব ব্যাপারে খুব বেশি কিছু দেখবে বলে আমার মনে হয় না। অর্থাৎ যে কেউ যদি যে কোনো কেবিন থেকে উঠে অন্য কেবিনে ঢুকে পড়তো তাহলেও সেটা কেউ দেখতে পেত না। তাহলে কাজটা অন্য কেউ না করে ওই রান্নার লোকটি যে করেছে, সে ব্যাপারে আপনি এতটা নিশ্চিন্ত হচ্ছেন কি করে? প্রথমত মার্ডার ওয়েপন যদি অন্য কেউ নিয়ে যেত তাহলে সেটা তাকে ফেরত আনতে হতো কিংবা কোথাও ফেলতে হতো, সেটা আমরা খুঁজে পাইনি। কিন্তু রান্নাঘর হলো এমন একটা জায়গা যেখানে সব কিছু ধুয়ে ফেলা যাবে এবং লুকিয়ে ফেলা যাবে। পোস্টমর্টম রিপোর্টের মার্ডার ওয়েপনের সঙ্গে ওই রান্নাঘরে থাকা যে কোনো একটা ছুরির নমুনা দেখলে আমার মনে হয় মিল পাওয়া যাবে, কারণ রান্নাঘরে সেটা লুকিয়ে রাখার প্রয়োজন ছিল না। বাকি 4 জনের সঙ্গে আমি নিজে কথা বলেছি, তারা সকলেই ব্যবসায়ী। আগেই বলেছি তাদের আইনি কোনো সমস্যা নেই। আর দ্বিতীয় কথা হলো তাদের প্রত্যেকের বাড়ির লোকের সঙ্গে কথা বলে জানা গিয়েছে বাড়িতে ফিরে আসার পর একই রকম বেহুশ অবস্থাতেই তারা থাকতো। তাছাড়া তাদের মৈনাক ঘোষালকে খুন করার পেছনে কোনো মোটিভ ছিল না, কারণ কোকেনের ব্যবসার সঙ্গে তারা জড়িত নয়। তাহলে ওই রান্নার লোকটা তাকে খুন করতে গেল কেন? সে বোধহয় বুঝতে পেরেছিল যে আমি ব্যাপারটা খুঁজে বার করতে পারবো। তার ভাই কোকেনের নেশায় আসক্ত হয়ে একদিন আত্মহত্যা করে, আর তার প্রতিশোধ নেওয়ার জন্য
সে যে এমন একটা কাজ করতে পারে সেটা কেউ বুঝতে পারেনি। মানে বিষের ব্যাপারটা? ওটা নিয়ে প্রথমে একটু সমস্যা হয়েছিল, তবে আশা করি বিমল দত্তের কথাটা মনে আছে। আজ যার বাড়িতে আমরা গেছিলাম সেই ভদ্রলোক তো? বিমল দত্তর কাছে আমি আবার গিয়েছিলাম, তাকে সব কথা খুলে বলি। পুলিশের সাহায্য পাবে বলে সে আমাদের সমস্ত কথা খুলে জানায়। আসলে সদাশিববাবুর কাছ থেকে সে বেশ কিছু টাকা অনেকদিন আগে ধার নিয়েছিল। জুয়ায় সে টাকা সে হেরে গিয়েছে। টাকা সদাশিববাবুকে ফেরত দিতে না পারায় তার হয়ে তাকে কাজ করতে হচ্ছিল। ওই যে 5 জন সেদিন ওখানে ছিল তারা হলেন বিমল দত্ত, মৈনাক ঘোষাল, অঘোর যাদব, রতিন বিশ্বাস আর বাবুলাল সামন্ত। এই বাবুলাল সামন্ত আবার হলেন ব্যবসায়ী। মনে আছে তুমি বলেছিলে যে সদাশিববাবুর দাদা কৌশিকবাবু হোটেলের ব্যবসাটাকে খুব বেশি গুরুত্ব দেন না, তার থেকেও বড় কোনো ব্যবসা তার রয়েছে। দোলনপাড়া এলাকায় তার একটি ছোট কারখানা আছে, লোহার কাজকর্ম সেখানে হয়। আর এই বাবুলাল সামন্ত হলো একজন দালাল। লোহার কাজের ব্যাপারে তার সঙ্গে কৌশিকবাবুর বেশ কিছু সময় আগে একবার ঝামেলা হয়েছিল। এইটাও জানা যায়, যেদিন ওই রান্নার লোকটি মৈনাক ঘোষালকে মারবে বলে ঠিক করে, ঠিক সেই দিনই সদাশিব এবং বিমল দত্ত মিলে ঠিক করে ওই বাবুলাল সামন্তকে মারবে। গোটা ব্যাপারটা কাকতালীয় হয়ে যাওয়ার জন্যই সমস্যা হয়। এদিকে বিমল দত্ত রান্নাঘরে গিয়ে ওই বাবুলাল সামন্তর ডিমে বিষ মিশিয়ে দিয়েছিল, কিন্তু ভুল করে বেয়ারার জন্য সেটা চলে যায় মৈনাক ঘোষালের কাছে। এবং যখন সে বিষ খেয়ে নিয়েছে, ঠিক সেই সময় তার কাছে গিয়ে তাকে খুন করে বসে রান্নার লোক। কিন্তু যে খাবারটা বাবুলাল সামন্তের জন্য তৈরি করা হলো সেই খাবারটা মৈনাক ঘোষালের কাছে গেল কি করে? কথাটা আমারও মনে হয়েছিল। এই 2 দিনের মধ্যেই আমি এই কজনের বাড়ি এবং ওই হোটেলে বারবার গিয়েছি, দুজনের সঙ্গে কথা বলেছি, সেখান থেকেই জানতে পেরেছি মৈনাক ঘোষাল এবং বাবুলাল সামন্ত দুজনেই ডিম ভাজা খেতে পছন্দ করতেন মদ খাওয়ার সময়, আর তাতেই গন্ডগোলটা হয়েছে। বিমল দত্ত কোনো এক সময় ভেতরে গিয়ে বাবুলাল সামন্তর ডিমের মধ্যে বিষটা মিশিয়ে দিয়েছিল, কিন্তু সেটা চলে যায় মৈনাক ঘোষালের কাছে। বাকিটা তোমরা নিজেরাই আন্দাজ করতে পারছো। এতক্ষণ ধরে চুপ করে সবকিছু শুনে চলেছিল মিস্টার রায়। এবার বললেন, কিন্তু এই সবকিছুরই তো কোনো প্রমাণ নেই। মানে রান্নার লোকটিকে যদি আমরা ধরতে পারি তবে তাকে জিজ্ঞাসাবাদ করে জোর করে তার মুখ থেকে কথা বার করা যায়, কিন্তু বাকিদের ব্যাপারটা? এক্ষেত্রে শুধু অনুমানটাই আমাদের হাতে আছে মিস্টার রায়, তবে অনুমানটা মিথ্যা হতে পারে না। বাকি সমস্ত ঘটনাকে সাজিয়েই আমি এই অনুমানটা বার করেছি। রান্নার লোকটি পালিয়ে গিয়ে আমার অনুমান সত্যি করেছে। বিমল দত্তের সঙ্গে কথা বলাতেই তিনি আমার কাছে সবকিছু স্বীকার করেছেন, কিন্তু তিনি যে সদাশিববাবুর কথাতেই কাজটা করেছেন সে কথা আমায় বলেছেন, যাতে তার কোনো সমস্যা না হয় আর কি। তিনি যেহেতু নিজের হাতে এই কাজটা করেছেন তাই শাস্তি তো তার হবেই, তবে স্বীকারোক্তির জন্য এবং পুলিশকে সাহায্য করার জন্য তার শাস্তির দিকটা আমি দেখতে চাই। আর দ্বিতীয় কথা হলো, মৈনাক ঘোষালের খুনটা কিন্তু গলার নলি কাটার জন্যই হয়েছে। বিষ তাকে মারতে পারলেও তার আগেই সে মারা গিয়েছিল। অর্থাৎ অপরাধ করলেও বিমল দত্তের শাস্তি খুব একটা বেশি হবে না, কিন্তু রান্নার লোকটাকে একবার ধরতে পারলে তার তো... মিস্টার রায় আর কোনো কথা না বলে উঠে পড়লেন। আবির বলল, আমি একটা কথা বলি, ওই রান্নার লোকের পরিচিত যারা আছে তাদের সবার কাছে গিয়ে গোপনে খবর জোগাড় করুন। সে তাদের মধ্যে কারোর না কারোর কাছে গিয়ে তাদের বাড়িতেই গা ঢাকা দিয়ে থাকবে কিছুদিন, বোধহয় ভয় পেয়ে পালিয়েছে। তারপরে আবার যখন সময় হবে তখন সস্থানে ফিরে আসবে। তার মাঝে একটা কাজ করুন, বিমল দত্তই এই খুনটা করেছে এমন একটা কথা বলে ব্যাপারটাকে ছড়িয়ে ফেলুন, যাতে সে মনে করে তার বদলে আমরা অন্য কাউকে ধরে ফেলেছি। এরপরে খবর হচ্ছে সামান্য। বিমল দত্তের নামে মৈনাক ঘোষালের খুন চাপানো হয়। পুলিশ তাকে নিয়ে টানাটানি করে কয়েকদিন। তারপর একদিন মাঝরাতে তার বাড়ি থেকে ধরা হয় ওই রান্নার লোকটাকে। পুলিশের কাছে এসে সে স্বীকার করে মৈনাক ঘোষালের জন্য তার ভাই ওখানে নেশায় আচ্ছন্ন হয়ে আত্মহত্যা করেছে, তাই সে তার প্রতিশোধ নিয়েছে। এদিকে বিমল দত্ত এবং সদাশিবের মধ্যে যে বোঝাপড়ার ব্যাপারটা ছিল সেটাও সামনে আসে। তবে কৌশিকবাবু সমস্ত কিছু জানার পর
একবার আবিরের সঙ্গে দেখা করতে এসেছিলেন। বলেছিলেন, এই যদি আমি জানতাম আমার সঙ্গে ওই বাবুলালের শত্রুতার জন্য এমন কিছু করতে চাইছে সদাশিব, তাহলে তাকে আমি বারণ করতাম। ব্যবসায় এমন অনেক হয়, তাই না? তাই বলে শত্রুতা করে খুন করাটা ঠিক নয়। আপনি যে এমনটাই ভাবেন তা সেদিন আপনার বাড়িতে কথা বলেই বুঝতে পেরেছিলাম। নিজের ভাইকে সন্দেহ করে আপনি সে কথা আমাকে বলেও ছিলেন, তাই চিন্তা করবেন না। আমি আর একটা কাজ পেয়েছিলাম। দিগন্ত পত্রিকার রবিবারের পাতায় আবিরের সমাধান করা কেসের ব্যাপারটা একটু একটু করে লিখতে শুরু করব।